হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে পাঠ করছি হুমায়ুন আহমেদের বাদশাহ নামদার উপন্যাসটির চতুর্থ পর্ব। তোমাদের যদি আমার পাঠ ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ। বাবর দমি হতে চুমুক দিলেন। তাকে তেমন বিচলিত মনে হলো না। তিনি হালকা গলায় বললেন, হুমায়ুন হঠাৎ কেন এদিকে আসছে বলে আপনার ধারণা? সে কি সিংহাসন চায়? মীর খলিফা বললেন, সিংহাসন চাওয়াটাই স্বাভাবিক। ধরে নিলাম সিংহাসন তার চিন্তায় নেই। তারপরেও আপনাকে কিছু না জানিয়ে বাদাখশান অরক্ষিত রেখে তার যাত্রা গর্হিত হয়েছে। সম্রাট বললেন, এমনও তো হতে পারে হঠাৎ এদিকে আসার তার বিশেষ কোনো কারণ ঘটেছে। উজির শীতল গলায় বললেন, সম্রাটকে মনে করিয়ে দিতে চাই, আপনার এই পুত্র দিল্লির রাজকোষ লুণ্ঠন করে পালিয়ে গিয়েছিল। আপনি তিল তিল করে বিশাল সাম্রাজ্য গড়েছেন। যোগ্য হাতে এই সাম্রাজ্য রক্ষার ভার দিয়ে যাওয়া আপনার কর্তব্য। আপনার কাছে যোগ্য কে বলে মনে হয়? অবশ্যই কামরান মির্জা। হুমায়ুন মির্জা অলস এবং আরামপ্রিয়। সম্রাটকে জানাতে চাই, প্রধান উজির হিসেবে সম্রাটের সেবা এবং সাম্রাজ্যের সেবা ছাড়া আমার কোনো উদ্দেশ্য নাই। অতীতেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না। উজির ভক্তিভরে সম্রাটের হাত চুম্বন করলেন। সম্রাট বললেন, আপনি কখনোই আমাকে কোনো ভুল পরামর্শ দেন নাই। আপনার কর্মে আমি উপকৃত, আমার সাম্রাজ্য উপকৃত। মীর খলিফা বললেন, আপনাকে এই মুহূর্তে আমি একটি পরামর্শ দিতে চাচ্ছি। আপনি বিচক্ষণ সম্রাট, আমার এই উপদেশ গ্রহণ করলে উপকৃত হবেন। কি পরামর্শ? রাজকীয় ঘোড়সওয়ার বাহিনী হুমায়ুন মির্জার গতিরোধ করবে এবং তাকে গ্রেফতার করে সম্রাটের সামনে উপস্থিত করবে। আপনি তাকে প্রশ্ন করবেন, এই সময়ে বাদাখশান শত্রুর হাতে ফেলে তিনি কেন চলে এসেছেন। আপনার ধারণা এটি সঠিক সিদ্ধান্ত? অবশ্যই এটি সঠিক সিদ্ধান্ত। সম্রাট বাবর বললেন, সঠিক সিদ্ধান্তের ক্ষমতা আছে শুধুই আল্লাহ পাকের। মানুষকে মাঝে মাঝে ভুল সিদ্ধান্ত নিয়ে প্রমাণ করতে হয় যে সে মানুষ। হুমায়ুন মির্জা যেন নির্বিঘ্নে দিল্লি আসতে পারে এই ব্যবস্থা করার দায়িত্ব আপনাকে দেওয়া হলো। উজির কিছুক্ষণ চুপচাপ থেকে হতাশ গলায় বললেন, সম্রাটের আদেশ এই দাসানুদাসের শিরোধার্য। মীর খলিফা উঠে যাওয়ার পর ভগ্নপান উৎসব আবার শুরু হলো। উজবেকিস্তানের এক গায়িকা আসহারির জাদুকরী কণ্ঠের কথা সম্রাট শুনেছেন। তার গান শোনা হয়নি। প্রভাতী পান উৎসবে গায়ক গায়িকাদের কখনো আনা হয় না। সম্রাটের ইচ্ছায় আজ আসহারিকে আনা হলো। সে কিন্নর কণ্ঠে তুর্কি ভাষায় গান ধরল। গোলাপকুড়ির মতো আমার হৃদয়, তার দলের উপর রক্তের ছাপ। লক্ষ বসন্তও আমার সে হৃদয়ের ফুল কুড়ি ফোটাতে পারে না। গান শুনে সম্রাট অভিভূত হলেন। প্রথমত গায়িকার অলৌকিক কণ্ঠ, দ্বিতীয়ত এই গানের চরণগুলি তার লেখা, তার চরণেই সুর বসানো হয়েছে। সম্রাট বললেন, তোমার নাম? বাদীর নাম আসহারি। গানের চরণগুলি কার রচনা তুমি জানো? জানি জাহাপনা। সুর কে করেছে? আপনার সামনে উপস্থিত এই বাদী করেছে। আমার কাছ থেকে উপহার হিসেবে কি চাও? মাঝে মাঝে আপনাকে গান শোনানোর সুযোগ চাই। সম্রাটের চোখে পানি এসে গেল। তিনি ঘোষণা করলেন, এই গায়িকাকে ওজন করে সম ওজনের স্বর্ণমুদ্রা যেন তৎক্ষণাৎ দেওয়া হয়। হুমায়ুন মির্জা বাবরের সামনে দাঁড়িয়ে আছেন। দীর্ঘ পথশ্রমে হুমায়ুন ক্লান্ত, কিন্তু তার চোখ চকচক করছে, মুখমণ্ডল উজ্জ্বল। বাবর বললেন, তুমি কার সামনে দাঁড়িয়ে আছো? সম্রাটের সামনে, না একজন পিতার সামনে? আমি আমার বাবার সামনে দাঁড়িয়ে আছি। তাহলে তুমি তোমার বাবাকে জড়িয়ে ধরছো না কেন? হুমায়ুন সম্রাট বাবরকে জড়িয়ে ধরলেন। নৈশভোজের পর পিতার সঙ্গে পুত্রের কিছু কিছু কথাবার্তা হলো। সম্রাটের খাস কামরায় গোপন বৈঠক। খাস কামরার দরজা জানালা বন্ধ, ভারী পর্দা নামানো। খাস কামরার বাইরে 6 জন খোঁজা প্রহরী। তারা সবাই বধির, যেন গোপন আলোচনার বিষয় তারা শুনতে না পারে। জন্ম থেকে মূক ও বধিরদের প্রহরী পদ দেওয়া হয় না। সুস্থ সবল খোঁজা প্রহরীদের কান নষ্ট করে এই পদ দেওয়া হয়। সম্রাট পুত্রকে কিছু শক্ত কথা বললেন। বাবর, তুমি বাদাখশান অরক্ষিত রেখে চলে এলে কেন? হুমায়ুন, এক রাতে হঠাৎ আপনাকে দেখার প্রবল ইচ্ছা হলো, পরদিনই আমি যাত্রা করলাম। বাবর, তোমার কি ধারণা কাজটা ঠিক হয়েছে? হুমায়ুন, হ্যাঁ। পুত্রের কাছে পিতা বড়, সাম্রাজ্য বড় না।
বাবর, মনে প্রাণে এই কথা বিশ্বাস করো? হুমায়ুন, করি। বাবর, পিতাকে দেখতে চেয়েছিলে, দেখা হয়েছে, এখন বাদাখশানে ফিরে যাও, দুর্গ রক্ষা করো। হুমায়ুন, না। বাবর, তুমি কি না বলেছ? হুমায়ুন, বেয়াদবির জন্য ক্ষমা প্রার্থনা করছি। সম্রাট আদেশ করলে আমি এই মুহূর্তেই রওনা হব, কিন্তু আমি আমার পিতার আশেপাশে থাকতে চাই। আপনার যদি মনে হয় আমার কর্মকাণ্ডের পেছনে আছে সিংহাসনে বসার লোভ, তাহলে ভুল হবে। সিংহাসন আমি চাই না। বাবর, কেন চাও না? হুমায়ুন, যুদ্ধ, হত্যা, রাজ্য দখল এইসবে আমার আসক্তি নাই। আমি একা থাকতে পছন্দ করি, আমি পড়াশোনা করতে পছন্দ করি। বাবর, খবর পেয়েছি তুমি আফিমের নেশা করছো। হুমায়ুন, হ্যাঁ। বাবর, এই ভয়ঙ্কর নেশায় আসক্ত হয়েছ কেন? হুমায়ুন, আফিম খেলে আমি আশেপাশের সবকিছু ভুলে থাকতে পারি। বাবর, আফিম ছেড়ে দাও। এটা সম্রাটের আদেশ না, পিতার আদেশ। আর যেহেতু তুমি আমার আশেপাশে থাকতে চাচ্ছ, আমি তোমাকে সম্বর যেতে বলছি। এখান থেকে কাছে, ইচ্ছা করলেই আমার কাছে চলে আসতে পারবে। হুমায়ুন, আপনার অনুমতি যেদিন পাবো সেদিনই রওনা হব। আপনার কাছে আমার একটা আর্জি আছে। বাবর, বলো। হুমায়ুন, কোহিনূর হীরা আমি আপনাকে দিতে চাই। আপনি গ্রহণ করলে আমার হৃদয় আনন্দে পূর্ণ হবে। হীরাটা আমার সঙ্গেই আছে। বাবর, তোমার উপহার আমি গ্রহণ করলাম। হুমায়ুন, আপনাকে নিয়ে এই অক্ষম অভাজন একটি কবিতা লিখেছে। বাবর, পড়ে শোনাও। হুমায়ুন, আমার ভগ্নী গুলবদন কবিতাটি আপনাকে পড়ে শোনাবে। বাবর, তুমি শোনাবে না কেন? হুমায়ুন, আমার আপনার সামনে লজ্জাবোধ করছি। বাবর, প্রথম চরণটি বলো। হুমায়ুন, প্রদীপ্ত সূর্য ছিল আমার পিতার কাছে ম্লান। হুমায়ুন সম্বর ফিরে গেলেন এবং তার স্বভাব মতো ডুব মারলেন। যে বাবাকে দেখার জন্য এত দূরে ছুটে আসা, সেই বাবার সঙ্গে কোনো যোগাযোগ নেই। বাবর খবর পেয়েছেন তার পুত্র বাগানের ভেতর একটা দোতলা বাড়ির দ্বিতীয় তলায় থাকেন। একটা জানালার সামনে তাকে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে দেখা যায়। প্রচুর পড়াশোনার ফাঁকে ফাঁকে ছবি আঁকেন। ছবি আঁকায় একজন হাবশি চিত্রকর তাকে সাহায্য করে। 4 মাস পার হয়ে গেল। এই 4 মাসে সম্রাট বাবর পুত্রকে দুবার আসতে বললেন। হুমায়ুন মির্জা বেয়াদবির চূড়ান্ত করলেন, চিঠির জবাব দিলেন না। বাবর সিংহাসনে দিনের প্রথমার্ধে রাজকার্য শুরু হয়েছে। এই সময় খবর এলো পুত্র হুমায়ুন এসেছেন। সম্রাট বললেন তাকে এক্ষুনি এই মুহূর্তে রাজসভায় উপস্থিত হতে বলো। ধন্যবাদ বন্ধুরা, আজকে এ পর্যন্তই।